নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি কিন্তু ক্রমশ ঘোরালো হচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে। ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার ছাতার তলায় যে 20 জন বিদ্রোহী সাংসদ এই মুহূর্তে সামিল রয়েছেন, গতিপথ কিন্তু নানান বাঁকে বাঁকে বদলাচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে 2 জন সাংসদের সঙ্গে অন্যের টেলিফোন থেকে কথা বলে গেছেন। চেষ্টা করছেন বরফ গলাতে যদি কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় মূল তৃণমূলে, অর্থাৎ এই ঝাঁকুনিটা যাতে বন্ধ করা যায়। কিন্তু তার মধ্যেই ঘটে গেছে সপ্তাহ শেষে খুব ক্রিটিক্যাল কয়েকটি ঘটনা। আপনারা জানেন, গত মঙ্গলবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বঙ্গভবনে, তিনি মিট করেছিলেন, তাদের সঙ্গে লাঞ্চ করেছেন বিদ্রোহী সাংসদদের সঙ্গে, এবং তারপর পরবর্তীকালে প্রত্যেকের সঙ্গে 1:1-এও বৈঠক করেছেন। সেসব খবর তো কিছুটা অতীত হয়ে গেছে। কিন্তু গতকাল ঘটেছে আরও মারাত্মক ঘটনা। সকালবেলা ব্রেকফাস্ট মিটিংয়ে সাংসদরা গিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে। কী এমন পরিস্থিতি হলো? এনডিএতে তো ডাক পেয়েছেন, তা সত্ত্বেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী জলখাবারের বৈঠকে ব্রেকফাস্ট মিটিংয়ে ডেকেছেন 20 জন সাংসদকে, এবং তারা গেছেন। এবং ঘটনা হচ্ছে, তার মধ্যে গেছেন যারা, তার মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের 3 জন সংখ্যালঘু সাংসদও, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খান, তারাও পৌঁছেছেন। কেমন পরিস্থিতি হলো? পরিস্থিতি ক্রমশ বাঁকের দিকে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি তারা ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াটাকে কিছুটা ইনসিকিউর ফিল করছেন। কিন্তু এই মুহূর্তে তারা সরাসরি তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসেও ফিরে যেতে সাহস বা শক্তি সঞ্চয় করতে পারছেন না। কিন্তু ক্রমশ এই টিমে ফাটল ধরানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালীঘাট থেকে। আমি এইটুকু ডেভেলপমেন্টের পাশাপাশি গত বৃহস্পতিবার ঘটেছে একই সঙ্গে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সুপ্রিম কোর্টে উঠেছিল 10ম তফসিল সংক্রান্ত একটি মামলা, যেখানে একনাথ সিন্ডের দল থেকে উদ্ধব ঠাকরের দল থেকে শিবসেনার যে ভাঙন, একনাথ সিন্ডের টিম গঠন এবং তাকে নির্বাচন কমিশনের স্বীকৃতি এবং তীরধনুক চিহ্ন ব্যবহার করার অনুমতি, সেই নিয়ে মামলা করেছেন উদ্ধব ঠাকরে, এবং তার হয়ে অ্যাপিয়ার করেছেন সরাসরি কপিল সিবাল। গত বৃহস্পতিবার শুনানি ছিল, আগামী মঙ্গলবারও আবার শুনানি রয়েছে। সেই শুনানির সঙ্গে কিভাবে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী গোষ্ঠীর মিল রয়েছে, মানে কোথায় একটা সংকট ঘনীভূত হয়েছে, আমি সেইটা আজকের এই প্রতিবেদনে পেশ করব। প্র্যাকটিক্যালি 3 জনের বেঞ্চ, আপনারা জানেন যে জয়মাল্য বাগচি, সূর্যকান্ত প্রধান বিচারপতি এবং ভি মোহনা, এই 3 জন এর কনস্টিটিউশনাল বেঞ্চ, এই 3 জনের বেঞ্চেই এই শুনানিটা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে 10ম তফসিল সংক্রান্ত রাজনৈতিক দল কিভাবে ভাঙা যায়, শুধুই কি বিধায়ক সাংসদরা ভাঙতে পারেন, না দলের সাংগঠনিক স্ট্রাকচারে ভাঙতে পারে, সেই নিয়ে যখন শুনানি হচ্ছে, সেখানে জয়মাল্য বাগচি বলেছেন যে এটা সাংবিধানিক পাপ, অর্থাৎ দলত্যাগটা হচ্ছে সাংবিধানিক পাপ। জয়মাল্য বাগচি আরও খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন, মানে এই মামলার শুনানি চলাকালীন, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন, ভালো সংবিধানও খারাপ হয়ে যেতে পারে যদি তা নিয়ে কাজ করার লোকেরা খারাপ হয়। সেই উদ্বেগ নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনকে প্র্যাকটিক্যালি মন্তব্যের দ্বারা ভৎসনা করেছেন জয়মাল্য বাগচি, যে অর্থাৎ দলত্যাগটাকে নির্বাচন কমিশন স্বীকার করেছে। জাস্টিস সূর্যকান্তও কিছু মন্তব্য করেছেন, আমি সেই মন্তব্যে যাচ্ছি না। কিন্তু এইখানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংকটটা ঘনীভূত হয়েছে কেন, এই বিদ্রোহী সাংসদদের সংকটটা? অর্থাৎ যদি একনাথ সিন্ডের এই দলত্যাগ ভাঙাটা, নির্বাচন কমিশনের স্বীকৃতিটা যদি বেআইনি বা অবৈধ বলে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বেঞ্চ সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী দিনে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত তৃণমূল কংগ্রেস যারা ঋতব্রতরা যে ডিমান্ডটা করেছেন, সেই ডিমান্ডে কিন্তু জল পড়ে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশনের এরপর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে, অরিজিনাল তৃণমূল কংগ্রেস এবং তার প্রতীক এবং তার দলের নামটা ব্যবহার করার অনুমতি নির্বাচন কমিশনে দেওয়াটা অসম্ভব হয়ে পড়বে। আর এই অসম্ভবটা হলে কি করে 20 জন সাংসদের সংকটটা ঘনীভূত হচ্ছে? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া জাস্ট একটা ভেলা মতো, মানে জলের মধ্যে ডুবে যাচ্ছি, ভেলাতে উঠে দাঁড়িয়েছি, কিন্তু সেটা ডেস্টিনেশন নয়। ন্যাশনাল সিটিজেন পার্টিটা কিছুতেই কোনো একটা ঠেকনো, যেটা আবু তাহের খান 2-1 দিন আগে আমাকে সরাসরি টেলিফোনে দিল্লি থেকে বলেছেন। আমি নিয়মিত যারা বিদ্রোহী সাংসদ রয়েছেন তাদের সঙ্গে
টেলিফোনে কলকাতা থেকে যোগাযোগ রেখে যাচ্ছি বলেই আমি এই তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি। ইন্টারিম পিরিয়ডে আমরা ওই ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াটাকে ব্যবহার করছি, কিন্তু আলটিমেট লক্ষ্যটা কি? আলটিমেট লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের সিম্বলটা ঋতব্রতরা পেয়ে গেলে এই 20 জন বিদ্রোহী সাংসদ সবাই ঋতব্রত তৃণমূল অর্থাৎ অরিজিনাল তৃণমূল হিসেবে নিজেদের জাহির করবেন, ফিল্ড ওয়ার্কটা সেইভাবে করবেন। ইন্টারিম পিরিয়ডটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এবার প্রশ্নটা হচ্ছে পরবর্তীকালের পর্যায়টা কি? 2029 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে এই 20 জন তো অ্যাসপিরেন্ট থাকবেন যে তারা 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 ইলেকশনে দাঁড়াবেন, কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতেও দাঁড়াতে পারবেন না। ঋতব্রত তৃণমূলের কোনো গ্রহণযোগ্য নেই, যোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাই হোক একটা ফেস ভ্যালু তৃণমূল কংগ্রেসের নামে আছে। তাহলে 20 জন কী করবেন? এই সংকটের মধ্যে থেকেই কিন্তু একটা ভাঙনের রেখা দেখা দিচ্ছিল বা এখনও রয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে যোগাযোগ রেখে যাচ্ছেন দিল্লির এই বিদ্রোহী সাংসদদের সঙ্গে, এবং সেটা প্রকাশ্যে আসছে না, কিন্তু সবাই আমরা জানি বা আমিও ব্যক্তিগতভাবে কথা বলে বুঝেছি। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এই 20 জনের সংসদের টিম ভেঙে যায়, তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে বা বিজেপির পক্ষে এটা একটা সেটব্যাক হবে। কারণ এই দলটা ভাঙানোর ক্ষেত্রে বিজেপির একটা ভূমিকা আছে, তো অস্বীকার করে লাভ নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় গত পরশু একটা মন্তব্য করেছেন, বলেছেন যে ভূপেন্দ্র যাদব যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, এই ভাঙনের মূল কারিগর, তিনি বলেছেন এই প্রতীক সমস্যাটার সমাধান হয়ে গেলেই আপনাদের সমস্যাটা মিটে যাবে। এবার ঘটনা হচ্ছে প্রতীক সমস্যার যে মুহূর্তে প্রতীক যদি ঋতব্রতরা পেয়ে যান, তাহলে এরা সবাই অরিজিনাল তৃণমূল হয়ে যাবে। যদি না পান, যদি সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়ে দেয় একনাথ শিন্ডে ভার্সেস উদ্ধব ঠাকরের রায়তে, তাহলে এরা কোথায় যাবেন? এদের পক্ষে তো আর তৃণমূল কংগ্রেসের ওই সিম্বলটা পাওয়ার জায়গা তৈরি হলো না। এইখান থেকে দাঁড়িয়ে যে সংকটটা তৈরি হচ্ছে, সেটাকে মেকওভার করার জন্য বারবার সর্বোচ্চ স্তরের বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী গেছেন, তাদের সঙ্গে লাঞ্চ করেছেন, মিট করেছেন, 1:1 সবার সঙ্গে কথা বলেছেন। এগুলো তো সব একটা পার্ট রাজ্য বিজেপির তরফ থেকে। কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে গত পরশুদিন আরও একটা খুব উল্লেখযোগ্য স্টেপ হয়েছে, যে 3 জন মুসলিম সংখ্যালঘু সাংসদ তাহের, খালিলুর এবং ইউসুফ, এরা কিন্তু অমিত শাহর সঙ্গে একটা বৈঠকে বসছেন। অমিত শাহ তাদের ডেকে নিয়েছেন যাতে এই 3 জন মাইনরিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় টুক করে আবার অরিজিনাল তৃণমূলে না ফেরাতে পারেন। ডেকে নিয়ে সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে বেরিয়ে এসে অবশ্য তাহেররা বলেছেন যে আমরা দুটো বিষয় নিয়ে গিয়েছিলাম। একটা হচ্ছে যে যেভাবে মাইনরিটিদের ওপর রাজ্যের বিজেপি সরকার অ্যাটিটিউডটা দেখাচ্ছে, মসজিদ থেকে মাইক্রোফোন খোলা, এবং এসআইআর সংক্রান্ত ব্যাপারে এসআইআরটাকে একটা সামনে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আমরা সেইগুলো নিয়ে অমিত শাহর কাছে আমাদের বিরক্তি প্রকাশ করে এসেছি বা আমরা আমাদের কথা বলে এসেছি। এটা তো বলে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে আবার একটা ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা জানেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 13 জনকে নিয়ে গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে দেখা করেছেন, যার মধ্যে 11 জন হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক ঋতব্রত তৃণমূলের। সেখানেও তারা বলেছেন যে এই মসজিদে মাইক্রোফোন খোলা, এবং তার সঙ্গে যেটা মূলত বলেছেন সেটা হচ্ছে এসআইআরে নাম বাদ যাওয়া। এটা দুটোই, মানে এই রাজ্যের 65 জন তৃণমূলের প্রতিনিধি ঋতব্রতরাও প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন আমরা এসআইআর নিয়ে চিন্তিত, আমরা সংখ্যালঘুদের বিষয় নিয়ে চিন্তিত। আবার দিল্লিতেও তারাও সেই একই কথা বলছেন, অর্থাৎ খালিলুর, তাহের এবং ইউসুফরা বলছেন আমরা সংখ্যালঘুদের বিষয় নিয়ে চিন্তিত, আমরা সংখ্যালঘুদের রিপ্রেজেন্ট করি। ঠিকই, মানে এটা বাইরে বলা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ভেতরের কেমিস্ট্রিটা হচ্ছে যে তারা তৃণমূলে ফিরে যেতে পারেন। এটাকে আটকানোর জন্য অমিত শাহ, মোদী নিজেরা মাঠে নেমেছেন। ভূপেন্দ্র যাদবরা তো ফিল্ডে আছেন। শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার যখন দিল্লিতে গিয়েছেন, তখন এদের সঙ্গে মিটিং করার পর শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যে মিটিংটা করেছেন, সেখানে সুনীল বানসাল নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। সেই সুনীল বানসাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পড়ে আছেন মাটি কামড়ে। তার কারণ এই 20 জন যে মুহূর্তে বা এর মধ্যে যদি 17 জন বিজেপিতে যে মুহূর্তে জয়েন করবে, পশ্চিমবঙ্গ বিজেপিতে একটা আভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দেবে। সেইটাকে কিভাবে মোকাবিলা করাবে? যখন আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, ঠিক তার আগের দিন একদিকে যখন দিল্লিতে ব্রেকফাস্ট মিটিংয়ে নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের কাছে টানার চেষ্টা করছেন, তখন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে একই সঙ্গে বিজেপির কোর কমিটি সুনীল বানসালের নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে
সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে খুব সিরিয়াস একটা কোর কমিটির মিটিং করছেন। অর্থাৎ দিল্লি এবং পশ্চিমবঙ্গ কীভাবে 20 জনের মধ্যে 17 জন বিজেপিতে জয়েন করে গেলে কিভাবে সেই সংকটটা মোকাবিলা করা হবে তার চেষ্টা করছেন। এসব যখন টুকরো টুকরো ঘটনা ঘটছে, খুব ইন্টারেস্টিং আরও একটা ব্যাপার আমার মনে হয় বলা দরকার, যে এই 20 জন সাংসদ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর না আহ্লাদিত অন্তত প্রকাশ্যে সেটা দেখাচ্ছেন ক্যামেরা ছবিতে, সেগুলোকে টেলিকাস্টও করছেন। তার মধ্যে দেখা যাচ্ছে জুন মালিয়া কাঁথা স্টিচের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এত কাছাকাছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাননি। ইউসুফ পাঠান বাইরে এসে বলছেন আমরা ডেভেলপমেন্ট অফ আওয়ার কনস্টিটিউয়েন্সি নিয়েই আমরা কথা বলেছি। ওদিকে নরেন্দ্র মোদী বলছেন আমি তো আছি, চিন্তা করবেন না। অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে 20 জনকে সাংসদ করা হয়েছে। এদের কোনো কারণে এই দল বদলের সংকটে যাতে সাংসদ পদ না চলে যায়, তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সমবেতভাবে ব্রেকফাস্ট করছেন, একসঙ্গে গ্রুপ ফটো সেশন করছেন, তারপরে 1:1 প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। এবং সেখানে বেরিয়ে এসে এই যারা সংকটে পড়া সাংসদরা একটু মেকওভার করার জন্য, এরা তো এদের মধ্যে তো অনেকে অভিনেতা অভিনেত্রী ছিলেন, ফলত স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমকে স্টোরিগুলো খাওয়াচ্ছেন যে মোদিজি বলেছেন 40 সাংসদদের শরীর ঠিক রাখতে যোগাসন করাতে হবে, বছরে 2 বার আপনারা শারীরিকভাবে পরীক্ষা করবেন নিজেদের, 40-এর ওপর যাদের বয়স হয়ে গেছে, ভালো করে কথা বলেছেন, গল্প করেছেন, এলাকায় গিয়ে আপনারা উন্নয়নের কাজ করুন, বছরে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করাবেন, যোগাসন করাবেন। গঙ্গাসাগর মেলায় আসার জন্য আবার বাপি হালদার দক্ষিণ 24 পরগনার তিনি আমন্ত্রণ জানিয়েছেন, মোদিজি বলেছেন আমি চেষ্টা করব। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটার আগে গতকাল ভোরবেলা সমস্ত এই সাংসদরা পৌঁছে গিয়েছেন যে মানুষটির বাড়িতে। তিনি হচ্ছেন বিনোদ তাওড়ে, তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক, সাংসদ। তার বাসভবনে গিয়ে সবাই উপস্থিত হন এবং সেইখান থেকে শেষ পর্যন্ত সবাই মিলে বাসে করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানেই ব্রেকফাস্ট থেকে বেরিয়ে এসে একটা ব্রেভ শো। আমরা সব ঠিক আছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের শরীর নিয়ে চিন্তিত, যোগাসন নিয়ে চিন্তিত, এলাকায় গিয়ে কাজ করা নিয়ে চিন্তিত। কিন্তু আসল মনের ভেতরে সংকটটা বাইরে প্রতিভাত হচ্ছে না, যেটা ভেতরে তাদের কাজ করছে। যে এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিপিআইয়ের হয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা লোকাল এলাকায় ফিরবো কী করে? সাংসদরা তো অধিকাংশ লোকাল এলাকায় ফিরতে পারছেন না, বারিং ফিউ কাকলি কোচদের ফিরছেন, কিন্তু তারা তো সেইভাবে ফিল্ড ওয়ার্ক করতে পারছেন না। কী করে মানুষের কর্মীদের কাছে গিয়ে দাঁড়াবেন? এর মধ্যে যদি এদের সাংসদ পদ বাতিল হয়ে যায় তাহলে কি করবেন? সেইখান থেকে বিজেপি চেষ্টা করছেন একটা 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 মেকওভার করার জন্য, একটা ব্যালেন্স করার জন্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই গিয়ে বারবার একটা সপ্তাহের মধ্যে চিন্তা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাঞ্চ করছেন, বৈঠক করছেন, 1:1 মিটিং করছেন, অমিত শাহ 3 জন সাংসদের জন্য স্পেশাল টাইম বার করছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করছেন। এই সমস্ত কিছু করার পেছনে যেটা লুকিয়ে রয়েছে, যে শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্টে ওই মামলায় একনাথ শিন্ডে গ্রুপ হেরে যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে সিম্বল দেওয়াটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। ফলত সেখানে কি হবে? এইখানেই রয়েছে সংকট। এখানে যদি তারা বিজেপিতেও যান তাতেও তো সংকট। এরকম হতে পারে যে তারা এনসিপিআই থেকে রিজাইন করে দিলেন, তারা তৃণমূল কংগ্রেসের এই হিসেবেই থাকলেন, কিন্তু বিজেপির সঙ্গে মিলেমিশে থাকলেন, বিজেপির বিলগুলোকে পাশ করানোর চেষ্টা করলেন, সেই সব ব্যাপারে পার্টিসিপেট করলেন, বিজেপির অ্যালাই হিসেবে থাকলেন, কিন্তু কোনো ফর্মাল স্ট্রাকচারে থাকলেন না। আবু তাহের খান গত পরশুদিন আমাকে বলছিলেন ফোনে যে অনেক কিছু শেপ নেবে, দেখতে থাকুন। শেপটা কিন্তু সবটাই সুপ্রিম কোর্টের ওই ভার্ডিক্টের উপর। এবং সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচির মন্তব্য দেখে আমার মনে হয়েছে যে রায় কিন্তু সত্যি কথা বলতে একনাথ শিন্ডের পরে যাবে না, যাবে উদ্ধব ঠাকরেতে। স্পিকারকে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিতে পারবে না, কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ বা রায়কে সরাসরি বৈধ বা অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে পারে। এইখানেই হচ্ছে মূল ক্রাইসিস। আর আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন এই 20 জনের মধ্যে অন্তত 17 জনকে সরাসরি বিজেপিতে জয়েন করাবেন। কবে কখন অনেক কিছু কনস্টিটিউশনাল এবং লিগ্যাল উপর প্যাটার্নের উপর নির্ভর করবে, অনেক কিছু ঘটবে আগামী কয়েক মাসের মধ্যে। এদের আশ্বস্ত করা যে আপনারা থাকুন,
আমরা পরিস্থিতি দেখলে আপনাদের টেনে নিয়ে চলে আসবো আমাদের, এবং এদের আবার রিনমিনেশন দেওয়া হবে। ক্রাইসিসটা কিন্তু সেইখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি জয়নিংটা এই ধরুন জন্মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শম্পা সরকার বা যারা যারা রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সবাই কিন্তু বিজেপিতে জয়েন করবেন, মানে তাদের জয়েন করানো হবে। বিজেপির ইন্টারনালি ডিসিশনটা হয়ে গেছে, কিন্তু এইটা এই মুহূর্তে ঘোষণা করলে পশ্চিমবঙ্গ বিজেপিতে কিন্তু প্র্যাকটিক্যালি রায়ট লেগে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকে, কোনো কর্মী সেটা মানতে চাইবেন না। সঞ্জয় এই সুনীল বানসাল যে কলকাতায় পড়ে আছেন, কোর কমিটি মিটিং করছেন, বাইরে দেখাচ্ছেন আমি এই তোলাবাজি, সিন্ডিকেট, এগুলোকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু বেসিক্যালি যে আলোচনাটা ঘুরে ফিরে তাদের চিন্তায়, মননে এবং আলোচনায় আসছে সেটা হচ্ছে, আমরা যখন এই 17 জনকে বিজেপিতে জয়েন করাবো, গ্রাসরুট লেভেলে, মিডল লেভেলে বিজেপি কর্মীরা কী করবেন, এবং সেখানে যে বিদ্রোহটা দেখা যাবে, সেই বিদ্রোহ তো আবার একটা বড় সংকটের দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাবে, অন্তত বিজেপির অ্যাঙ্গেল থেকে। সেইটি হচ্ছে কোটি টাকার প্রশ্ন, সেটাকে কিভাবে ট্যাকল করবেন। যার জন্য এখন এই ছবিগুলো দিয়ে মাঝে মাঝে খাওয়ানো হচ্ছে, প্রচুর সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। বিজেপির যারা গ্রাসরুট লেভেলে কর্মী, মাঝের লেভেলে কর্মী, নেতা, ছোটোখাটো মাঝারি নেতা প্রচণ্ড উত্তেজিত হয়ে অনেক মন্তব্য করছেন, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় সরকার যখন এই সিদ্ধান্তটা নেবেন, আমি নাম বলছি না, বিজেপির লেভেল থেকেই মাঝের স্তরে একজন খুব দায়িত্বশীল নেতা, পরিচিত নেতা কিছুদিন আগে আমাকে বলছিলেন যে এটা কেন্দ্রীয় কম্পালশন, এটা আমাদের কিছু করার নেই। পশ্চিমবঙ্গের বিজেপির ব্যাপারের তরফ থেকে শর্মাবু, আমরা হাজার চেষ্টা করলেও এই ন্যাশনাল কম্পালশনটাকে আমি অস্বীকার করতে পারবো না। আমি বলেছিলাম হোয়াট নেক্সট, বললেন যে আমরা জানি না হোয়াট নেক্সট। আপনারা বলছেন, আমরাও বুঝছি, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব যখন বলবেন, জন্মালিয়া বিজেপি, শতাব্দী রায় বিজেপি, কাকলি ঘোষ দস্তিদার বিজেপি, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি, মালা রায় বিজেপি, বাপি হালদার বিজেপি, প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি, তখন অসিত মাল বিজেপি, তখন কি পরিস্থিতিটা হবে আমরা জানি না, বিশ্বাস করুন আমরা জানি না। এইরকম একটা ক্রাইসিসের জায়গা কিন্তু তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে, যেটা নিয়ে বাংলার সোকল বিশ্লেষকরা সেভাবে কোনো আলোচনা করছেন না, বিস্তর সমালোচনা করছে, কিন্তু বিজেপির ইন্টারনাল ক্রাইসিস এটা কোনো বিজেপির পক্ষে মানা সম্ভব নয়। এরা যদি বিজেপিতে জয়েন করেন, কিন্তু এরা বিজেপিতে জয়েন করছেন, দ্যাট ইজ মোর অর লেস ফাইনাল। কবে কখন নির্ভর করছে লিগ্যাল কমপ্লিকেশনসগুলো মিটিয়ে শেষ পর্যন্ত 2029-এর নির্বাচনে যারা এই সব অঞ্চলে, এই 20 জন সংসদের মধ্যে 17 জন সংসদের এলাকায় বসবাস করেন, মানতে শিখুন, মানা প্র্যাকটিস করুন, মনকে বোঝান যে পরবর্তীকালে এদের হয়েও আপনাদের নির্বাচনে কাজ করতে হবে। বললে হয়তো বিজেপি নেতৃত্ব রেগে যাবেন, কিন্তু দ্যাট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনএভিটেবল। অস্বীকার করতে পারবেন না, সময় হলেই মেলানো যাবে এই অঙ্ক।